প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দশম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর যেটা জুলাই মাসে প্রকাশিত হয়েছে তারই সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ নোটসও তোমাদের সাথে শেয়ার করব। প্রথম প্রশ্ন 1.1, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল সঠিক উত্তর হবে হচ্ছে প্রথম দিন, গয়ের দাগ। 1.2, পাঠ্য অসুখী একজন কবিতার অনুবাদক হচ্ছে নবারুণ ভট্টাচার্য, খয়ের দাগ। 1.3, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সঠিক উত্তর কি গ, পদ্মপ্রুট। 1.4, বাবু কুইল ডাইভার্স কটা তীর বলতেন, উত্তর হবে হচ্ছে খ, লর্ড কার্জন। 1.5, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সঠিক উত্তর হবে হচ্ছে দিন ও রাত্রি, কয়ের দাগ। এবার আমরা চলে আসবো 2 দাগের প্রশ্নে। 2.1 যেগুলো কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো বলেছে। প্রথম প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তরে তোমরা লিখবে তপন তার বালক বয়সে কোনোদিন কোনো লেখককে সচক্ষে দেখেনি। কবি লেখকেরা যে আমাদের মতো সাধারণ বাস্তব জগতের প্রাণী এ কথাই তপন জানতো না, তাই সে যখন শুনলো যে তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেশো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। পরের প্রশ্ন 2.2 দাগে রয়েছে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ভাজেরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এবার আছে 2.3, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক কার লেখা জ্যামিতির বই পড়েছেন বলে জানিয়েছিলেন? উত্তর হবে হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ব্রহ্মমোহন মল্লিক জ্যামিতির বই পড়েছেন বলে জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 2.4, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তরে তোমরা লিখবে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল আফ্রিকা কবিতায় ঘোষিত হয়েছিল। 2.5, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি বুঝিয়েছেন? সঠিক উত্তর হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। বরফের মধ্যে দিয়ে পথ চলা যেমন দুষ্কর এবং বিপজ্জনক, ঠিক তেমনি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন লেখক এই লাইনটির মধ্যে দিয়ে। পরবর্তী প্রশ্ন 3 দাগের প্রশ্ন 3.1, ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? উত্তরে তোমরা লিখবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন তপনের ছোট মেসোমশাই। গল্পের প্রধান চরিত্র তপন ছোট বয়স থেকে সে গল্প লিখতে খুব ভালোবাসে। তপনের বয়সে ছেলেমেয়েরা যেসব গল্প লিখতে পারে যেমন রাজা রানীর গল্প, খুন জখমের গল্প প্রভৃতি, কিন্তু তখন তাদের ব্যতিক্রম। তপন লিখে ফেলল তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। লেখক মেশোর এই ব্যাপারটা বড়ই ভালো লাগে এবং আলোচ্য উক্তিটি করে বসেন। 3.2 রয়েছে অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলো কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? উত্তরে তোমরা লিখবে কবির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি মাথায় বছরগুলো পরপর পাথরের মতো নেমে এসেছিল, কারণ কবি তার প্রেমিকাকে জানানি যে তিনি কখনোই আর ফিরে আসবে না। কিন্তু জীবন তো আর থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে গেছে এবং ঘাস জন্মেছে রাস্তায় এবং আস্তে আস্তে বছরগুলো পাথরের মতো হয়ে নেমে এসেছিল। 3.3, আমরা ভিখারি 12 মাস বলতে কবি কি বুঝিয়েছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় শঙ্খ ঘোষ আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের দৈন্য দশার কথা তুলে ধরেছেন। কবি বোঝাতে চেয়েছেন মানুষ নানা প্রতিকূলতার যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে বেঁচে আছেন। এই মানুষগুলি প্রকৃত ইতিহাসের প্রতিফলন হয়নি, সেই মানুষগুলি নিশ্চুপ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই কবি আলোচ্য লাইনটিতে অবহেলিত মানুষদের কথা তুলে ধরেছেন। 3.4, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত, ধীরে ধীরে তা শান্ত হয়। সে সময় সবকটি মহাদেশ ছিল একই ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ তাদের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং সশস্ত্র মহাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে। তাই বারবার রদ বদলে স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষ তখন স্রষ্টা বারবার তার সৃষ্টিগুলিকে বিধ্বস্ত করেছিল। পরবর্তী প্রশ্ন 3.5, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস, সেই অফিসে চিত্রলেখা কিভাবে প্রস্তাবিত করেছেন? উত্তরে তোমরা লিখবে প্রাবন্ধিক শ্রীপ্রান্ত জানিয়েছেন তিনি লেখালেখির অফিসে কাজ করেন কিন্তু কারো হাতে কলম নেই, সকলেই বসে থাকে এক চৈক আয়নার মতো কম্পিউটারের দিকে। কিবোর্ড দিয়ে প্রতিটি অক্ষর অনায়াসে লিখে ফেলেন। অফিসে কবি ছাড়া আর কেউই তেমন কলম ব্যবহার করেন না। কবির অফিসের প্রত্যেকেই লেখক কিন্তু তাদের হাতে কলম নেই। পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন 4 দাগের আমাদের প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসারে তা বুঝিয়ে দাও। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তখন তার লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখেছিল। মেশো গল্পটি পড়ে লেখার প্রশংসা করেন এবং গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে কথা দেন। তপনের লেখা গল্প একটি পত্রিকায় চেপে বের হবে। এরকম চমকপ্রদ ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছিল। প্যারা চেঞ্জ করে লিখবে তপন একজন অল্প বয়স্ক
বয়স্ক কিশোর। লেখকেরা যে সাধারণ পৃথিবীর মানুষ তা সে বিশ্বাস করতো না। তার লেখক মেশোকে সচক্ষে দেখে তপনের ভ্রান্ত ধারণাটা ভেঙে যায়। তারপর সে নিজেও গল্প লেখার উৎসাহ পায়। 3 তলায় সিঁড়ি ঘরে বসে সে একটি আস্ত গল্প লিখে ফেলে। গল্পটি পড়ে তপনের মেসো লেখার প্রশংসা করেন এবং নিজের থেকে গল্পটা নিয়ে নেন। অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় গল্প চেপে বের হয়। এই ঘটনাটি তপনের কাছে অলৌকিক বলে মনে হয়। পরবর্তী প্রশ্ন 4.2 দাগের আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? এখানে তোমরা লিখবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্য সংকলন থেকে গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে আলোচ্য কবিতার প্রেক্ষাপটে রয়েছে যুদ্ধ, বিধ্বস্ত অসহায় মানুষের জীবন সংগ্রামের কথা। বিপদ তাদেরকে ঘিরে ফেলেছে, তাদের বায়ে গিরিখা, ডান দিকে ধস, মাথায় বোমারু বিমান এবং পথ চলতে চলতে বাধা সৃষ্টি করে হিমানির বাঁধ। এহেন বিপর্যয়ের দিনে কারো মাথা গোঁজে জায়গা নেই, কারো যুদ্ধের ফলে তাদের ঘরের ছাউনি উড়ে গেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিশুদের সব দেখে তারা ভাবে যে হয়তো তারাও এবার মরে যাবে। বাঁচার শেষ ইচ্ছাটুকু নিয়ে অসহায় মানুষজন একে অপরের হাত ধরে। বিশেষ পরিচিতিহীন এইসব মানুষ ইতিহাসে ব্রাত, এদের কথা ভাবার মতো কেউ নেই। আবার চারিদিকে মৃত্যুর ছায়া দেখে এরা বুঝে উঠতে পারে না যে পৃথিবী আদৌ বেঁচে আছে না মরে গেছে। এরকম বিপদসংকুল পরিস্থিতিতে যা করা উচিত এরাও তাই করছে। যে কজন বেঁচে আছে তারা একে অপরের হাত ধরে সংঘবদ্ধভাবে বাঁচার শপথ নেয়। জীবনে যা করা উচিত এরাও তাই করছে। যে কজন বেঁচে আছে তারা একে অপরের হাত ধরে সংঘবদ্ধভাবে বাঁচার শপথ নেয়। জীবনে যখন সংকটাপন্ন তখন ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকায় জীবনের একমাত্র মন্ত্র হয়ে দাঁড়ায়। আলোচ্য কবিতাটিতে দুবার সেই কথার পুনরাবৃত্তি ঘটেছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি অতএব বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্য রেখে এই কবিতার নামকরণ সার্থক হয়েছে, একথা নিঃসন্দেহে বলা যায়। 4.3 দাগের প্রশ্ন, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাস চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তরে তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা যে তথাকথিত সভ্য ইউরোপীয় দেশগুলি আফ্রিকাকে জাতির উদ্দেশ্যে আক্রমণ করেছিল তার উদ্দেশ্য আলোচ্য লাইনটি। আপনি প্যারা চেঞ্জ করে আদিম আফ্রিকার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে। চিরচিহ্নের ঘটনা সাম্রাজ্যবাদী ইউরোপের শক্তি আফ্রিকার মানুষকে কৃতদাসে পরিণত করেছিল। ক্ষমতালোভী সেই সাম্রাজ্যবাদী দল নির্মম অত্যাচার চালাতো আফ্রিকার আদি মানুষদের ওপর। সেই সব তথাকথিত সভ্য মানুষের বর্বরতা আর অমানসিক অত্যাচারে ক্ষতবিক্ষত হলো আফ্রিকার মানুষ, যাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হলো আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোটার নিচে সেই বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্নরূপে কালো ছাপ ফেলে রাখলো আফ্রিকার অপমানিত ইতিহাসে। 4.4 বেশি নেট খরচ হবে না যাতে তোমার, তাই জন্য তাড়াতাড়ি টাস্কগুলোকে বলছি যাতে তোমাদের নেটটা বেশি না খরচ হয়। 4.4 জন্ম দিল ফাউন্টেন পেন, হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তা করো। ফাউন্টেন পেনের বাংলা নাম, ফাউন্টেন পেনের বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম। বাংলা নামকরণ শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম, তার রচনাতে নামটি সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়াল বলে উল্লেখ করা হয়েছে। জন্ম ইতিহাস কি না, পণ্ডিতের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছে ফাউন্টেন পেন, কিন্তু এর জন্ম ইতিহাসটি বেশ চমকপ্রদ। আবিষ্কার লুইস অ্যাডমান ওয়াটারম্যান। তিনি এই নতুন ধরনের কলম তৈরি করে অফুরন্ত কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন। চুক্তিপত্র সই না সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজ ছেড়ে নিতেন, কাজে বেরোতেন। একবার তিনি গিয়েছেন আর এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপড়ে হয়ে কাগজে পড়ে গেল। ফলে বাধ্য হয়ে তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে অন্য একজন তৎপর ব্যবসায়ী সাইসবুত শেষ করে চুক্তিপত্র ফাঁকা করে গেছেন। প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এই ঘটনার বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত করতেই হবে, অর্থাৎ এমন একটা পদ্ধতির খোঁজ করতে হবে যেখানে কলমের সঙ্গে কালির দোয়াত নিয়ে ঘুরতে হবে না। তারপরে আবিষ্কার করলেন ফাউন্টেন পেন। নবযুগের প্রতিষ্ঠাতা দোয়াতের যুগের আদিম অবসান ঘটিয়ে কালক্রমে এই ফাউন্টেন পেন লেখালেখির নবযুগের প্রতিষ্ঠা ঘটলো। তারপরে যুদ্ধ হলো। 4.5 কিসের মতো যুদ্ধ হলো, তার কি পরিণতি ঘটলো। তারপর কথাটির অর্থ পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবি বিপ্লবের আহ্বান ঘর ছেড়েছিলেন। কবির প্রিয়তমা অপেক্ষা করেছিলেন যে একদিন কবি ফিরে আসবেন, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হলো না। বৃষ্টির জলে এক সময় ধুয়ে যায় কবির পায়ের ছাপ, রাস্তা থেকে যায় ঘাসে। বছরের পর বছর এভাবে কেটে যাওয়ার পর এক সময় যুদ্ধ শুরু হয়। তারপর অর্থাৎ দ্বারা এই যুদ্ধ শুরুর সময়টিকেই বোঝানো হয়েছে। যুদ্ধের প্রভাব কি না, যখন যুদ্ধ শুরু হয় সে যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরাও সে হত্যালীলা থেকে রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়, আগুন লেগে যায় সমতলে। যেসব দেবতা মন্দির ধ্যানমগ্ন ছিল হাজার হাজার বছর ধরে তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ ধ্বংস আর বিশ্বাসের ফাটল ঘটে। একই সঙ্গে কবির ফেলে আসা প্রিয় বাড়ি, বারান্দা, গোলাপ গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ইত্যাদি যাবতীয় স্মৃতি যুদ্ধের তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিবর্ষ মাথা যেন ধ্বংসের প্রতীক হয়ে উঁকি দেয় প্রমাণস্বরূপ। এভাবে যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে। 5.1 সঠিক উত্তর হবে হচ্ছে অব্যয়পদ। 5.2 সঠিক উত্তর হবে হচ্ছে কর্মকারকে।
5.3 সঠিক উত্তর হবে হচ্ছে গুলি। এই যে বঙ্গানুবাদ দিয়েছে তার বাংলা উত্তরটা হলো গৃহ হলো ছাত্রছাত্রীদের প্রথম বিদ্যালয় যেখানে শিশুরা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে, শিশু দেখে শুনে এবং সেখানেই তার প্রথম শিক্ষা শুরু করে। গৃহ হলো এমন এক স্থান যেখানে শিশুদের চরিত্র গঠন হয়, উন্নত মানের পরিবার, সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে। এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর, যেটা জুলাই মাসে প্রকাশিত হলো মাধ্যমিক 2022-দের জন্য। ধন্যবাদ।